পৃথিবীতে এখন জোর চর্চা চলছে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে। ইউরোপ মহাদেশের রাষ্ট্রসমূহ তো বটেই, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসকে বিষোদ্গার করছে। তারা একাধিক অভিযোগে অভিযুক্ত করছে এই ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসকে। তাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প এই বোর্ড অফ পিস দিয়ে জাতিসংঘকে ধ্বংস করতে চাইছে, তাকে অপ্রাসঙ্গিক করতে চাইছে। তাদের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৮০ বছর ধরে পৃথিবীতে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই বিশ্ব ব্যবস্থাকে গলা টিপে ধরছে ডোনাল্ড ট্রাম্প তার এই নতুন বোর্ড অফ পিস দিয়ে। তাদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিস আসলে দুর্বল রাষ্ট্রগুলোকে গিলে খাওয়ার ষড়যন্ত্র, পৃথিবীকে মগের মুলুক বানানোর ষড়যন্ত্র করছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই আপনার মনে, আমাদের মনে এই প্রশ্ন জাগছে, ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস আসলে কি, এর চরিত্রটা কেমন? এই সময় তা বুঝে নেওয়া খুব দরকার। জাতিসংঘ, যার অস্তিত্ব নিয়ে এখন প্রশ্ন উঠছে, ইউরোপ ত্রাহি ত্রাহি রব করছে যে এই জাতিপুঞ্জকে বাঁচানো যাবে না ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসের কারণে। তাহলে জাতিপুঞ্জ কি বোর্ড অফ পিসের থেকে অনেকখানি ভালো ছিল? কিংবা ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিস, যার ঘোষণা হয়েছিল ২০২৫ সালের অক্টোবর মাসে গাজার যুদ্ধবিরতি করার সময়, ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন এই বোর্ড অফ পিসের। বোর্ড অফ পিস, হোয়াট আ বিউটিফুল নেম, আ বিগ বিউটিফুল বোর্ড অফ পিস। তিনি বলেছিলেন, অনেক সুখ্যাতি করছে বোর্ড অফ পিসের। এখন সেই বোর্ড অফ পিস পৃথিবীর গণতন্ত্রের জন্য, আন্তর্জাতিক আইনের জন্য, পৃথিবীর রাষ্ট্রগুলির সার্বভৌমিকতা এবং ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে এক অত্যন্ত ভয়ঙ্কর বিপদ হতে চলেছে বলে বিশ্ববাসীর এখন অভিমত। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস, যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, তার সাইনিং ইন সেরিমনি সম্পন্ন হয়ে গেল সুইজারল্যান্ডের ডাভোস শহরে। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বৈঠক চলছিল, সেখানে সাড়ম্বরে ডোনাল্ড ট্রাম্প ১৯টি রাষ্ট্রের উপস্থিতির মধ্য দিয়ে সেই সাইনিং ইন সেরেমনি সম্পন্ন করলেন। যে বোর্ড অফ পিসের মেম্বার হলো সৌদি আরব, তুরস্ক, কাতার, উজবেকিস্তান, ইউরোপের বুলগেরিয়া, কোসোভো, হাঙ্গেরি থেকে শুরু করে লাতিন আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে, একাধিক রাষ্ট্র। এই সমস্ত রাষ্ট্রগুলি তারা সেখানে উপস্থিত হয়ে প্রত্যেকে তারা স্বাক্ষর করলো ডোনাল্ড ট্রাম্পের এই নতুন প্রস্তাবিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান বোর্ড অফ পিস। চলুন দেখে নিই এই বোর্ড অফ পিসের মূল কাঠামো, তার সনদ, জাতিসংঘের সঙ্গে এই বোর্ড অফ পিসের মৌলিক ফারাক কোন কোন জায়গায়, এবং কেন ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিস আগামী পৃথিবীর জন্য অশনি সংকেত বয়ে আনতে পারে, তার বিস্তারিত আলোচনা করে দেখি। তবে বোর্ড অফ পিস কি, কেমন, তা বোঝার আগে আমাদের একটু ফিরে দেখা দরকার জাতিসংঘ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এতদিন ধরে যেটা চলছে পৃথিবীতে। ১৯৪৪ সালে তার প্রতিষ্ঠা হয়েছিল আনুষ্ঠানিকভাবে। আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তারা একযোগে কাজ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, পৃথিবীর যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, সীমাহীন ধ্বংসকাণ্ড, পৃথিবীতে তৃতীয়বারের জন্য এই বিশ্বব্যাপী যুদ্ধ যাতে আর না হয়, পৃথিবীকে যুদ্ধের হাত থেকে বাঁচানোর লক্ষ্য নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৪৪ সালে। তারপর পৃথিবীতে যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধ যে হয়নি এ কথা বলা যাবে না। পৃথিবীতে একাধিকবার যুদ্ধ হয়েছে, তবু জাতিপুঞ্জ তার কার্যক্রম এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এই জাতিপুঞ্জ আন্তর্জাতিক আইনের কথা বললেও, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমিকতাকে স্বীকৃতি দিলেও, সবলের অত্যাচার, দুর্বলের ভোগান্তি তার কিন্তু সমাধান করতে পারেনি জাতিপুঞ্জ। এই জাতিপুঞ্জ বিশেষ করে মুসলিম পৃথিবীর জন্য একটা মারাত্মক অভিশাপ হিসেবেই পৃথিবীতে তৈরি হয়েছিল। কারণ জাতিপুঞ্জের তৈরির ঠিক ৪ বছরের মাথায় ১৯৪৮ সালে জাতিপুঞ্জ স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল নামক পৃথিবীর এক অভিশাপের। আরব ভূমিতে প্যালেস্টাইন রাষ্ট্রে হঠাৎ সেই প্যালেস্টাইনের মানুষকে বিতাড়িত করে নাকবার মধ্য দিয়ে তৎকালীন সময়ে ৭ লক্ষ ফিলিস্তিনি হঠাৎ করে এক রাতের মধ্যে তারা বিদেশি হয়ে যায়, তারা রাষ্ট্রহারা হয়ে যায়, বাস্তুহারা হয়ে যায় এই জাতিসংঘের পাশ করা আইনের দ্বারা। তাই জাতিসংঘ একটি নিরীহ প্রতিষ্ঠান, এ কথা বলার কোনো সুযোগ নেই। একটি রাষ্ট্রকে নির্মূল করে দেওয়া, রাষ্ট্রের সকল মানুষকে চিরতরে বিদেশি করে দেওয়া, সেই ৪৮ সাল থেকে শুরু করে আজ ২০২৬ সাল পর্যন্ত ফিলিস্তিনিদের জীবনের সমস্যার সমাধান হয়নি। বারবার এই জাতিপুঞ্জে বারবার আইন হয়েছে, রেজুলেশন হয়েছে, ইন্টারভেনশন হয়েছে, কিন্তু ফিলিস্তিনিরা তাদের রাষ্ট্র ফিরে পায়নি। অন্যদিকে
ইসরায়েলের যে ইহুদিরা, যাদেরকে অ্যাডলফ হিটলারের মতো স্বৈরাচারী শাসক তিনি নির্বিচারে খুন করছিলেন, গুম করছিলেন, সেই সমস্ত অত্যাচারিত পীড়িত ইহুদিরা যাদের ইউরোপে বাস করার অধিকার ছিল না, সেই সমস্ত ইহুদিদের নিয়ে একটা সম্পূর্ণ বেআইনি রাষ্ট্র তৈরি করলো এই জাতিসংঘ আরব দেশে, যাদের সঙ্গে আরবের কোনো সম্পর্কই ছিল না। অন্যায় করলো ইউরোপ, শাস্তি পেল প্যালেস্টাইনের মানুষ। প্যালেস্টাইনের মানুষ বরং তাদেরকে আশ্রয় দিয়েছিল মানবিকতার খাতিরে প্রথম দিকে 1917 সালের পর থেকেই। আর সেই সমস্ত ফিলিস্তিনিদেরকে দেশ ছাড়া করেছিল এই আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, এদের মতো রাষ্ট্র। তারা আইন করে জাতিসংঘকে কাজে লাগিয়ে এই এত বৎসর ধরে, বিগত 80 বৎসর ধরে নিষ্ঠুরভাবে অত্যাচার করে আসছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, আরব ভূমিকে। এই জাতিসংঘ আইন করে একটা সুন্দর বন্টননামা করে নিয়েছিল পৃথিবীটাকে। মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে ভোগ করার, লুণ্ঠন করার অধিকার নিয়েছিল একরকম আমেরিকা যুক্তরাষ্ট্র। অন্যদিকে আফ্রিকা মহাদেশে যে সীমাহীন প্রাকৃতিক সম্পদ, কয়লা, সোনা, বিপুল পরিমাণে যে প্রাকৃতিক সম্পদ নির্বিচারে লুট করছিল ইউরোপ। ঠিক যে কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তার কারণ অ্যাডলফ হিটলার আফ্রিকা নয়, এশিয়া নয়, ইউরোপ মহাদেশের মধ্যেই চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড দখল করবার অভিযান চালিয়েছিলেন। তখন এই অ্যাডলফ হিটলারকে থামানোর জন্যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স একত্রিত হয়ে জার্মানির উপরে সামরিক হামলা শুরু করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। অপরাধ কি ছিল? অ্যাডলফ হিটলারের অপরাধ ছিল সাম্রাজ্যবাদী আগ্রাসন আফ্রিকায় চালালে ইউরোপের টনক নড়ত না, এশিয়ায় আক্রমণ করলে আমেরিকার টনক নড়ত না। অ্যাডলফ হিটলারকে সারা পৃথিবীর কুখ্যাত ভয়ঙ্কর একনায়ক হিসেবে তার যে ছবি তৈরি করা হয়েছে, সেটা সম্পূর্ণ ইউরোপীয় একটা ন্যারেটিভ, মিথ্যা। যদি অ্যাডলফ হিটলার সাম্রাজ্যবাদী হয়, আগ্রাসী হয়, একই আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, উইনস্টন চার্চিল, আমেরিকা, ইউরোপের যে সমস্ত শাসক এতদিন শাসন করেছে পশ্চিমী দুনিয়া, প্রতিটি শাসকই একনায়ক, প্রতিটি শাসকই মানবতার শত্রু, তারা আন্তর্জাতিক আইনের শত্রু, তারা পৃথিবীর একাধিক রাষ্ট্রকে তাদের সার্বভৌমিকতাকে কেড়ে নেওয়া, সেই দেশের মানুষকে খুন করা, গুম করা, সমস্ত অপরাধী পশ্চিমী দুনিয়ার এই সমস্ত শাসকরা। তাই জাতিপুঞ্জ তৈরির মধ্য দিয়ে তারা পৃথিবীতে যে আইনের শাসনের কথা আজকে বলছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা। মার্ক কার্নি, কানাডার প্রধানমন্ত্রী, ড্যাভোসে দাঁড়িয়ে যে কথা বললেন, ইউরোপের রাষ্ট্রদেরকে মধ্যম শক্তি তৈরি করার আহ্বান করলেন। কি বললেন? যে আপনারা টেবিলে আসুন, আলোচনা করুন, না হলে টেবিলের খাবারের মেনু হয়ে যাবেন। হ্যাঁ, নতুন করে বোর্ড অফ পিস, ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস তৈরি হওয়ার পর আলোচনার টেবিলে না বসলে ইউরোপ মহাদেশ তারা মেনু হয়ে যাবে আমেরিকার কাছে। এতদিন ধরে মিডল ইস্ট যখন মেনু হয়েছিল, খাদ্য হয়েছিল ইউরোপের, খাদ্য হয়েছিল আমেরিকার, তখন কিন্তু ইউরোপ এই কথা বলেনি, কানাডা এই কথা বলতে আসেনি। কানাডা আজকে বিরাট স্বাধীনতার কথা বলছে, সাম্যের কথা বলছে, আন্তর্জাতিক আইনের কথা বলছে। এই মার্ক কার্নি কোথায় ছিলেন? মার্ক কার্নি আপনার কানাডা যখন ইরাক হামলা করেছিল ন্যাটো বাহিনীর সদস্য হয়ে, আপনার কানাডা কোথায় ছিল যখন আফগানিস্তানে 20 বছর ধরে তালিবানের সাধারণ আফগানদের খুন করলেন? হ্যাঁ, আপনার হাতে রক্তের দাগ আছে মার্ক কার্নি। ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন, আপনি বড় বড় কথা বললেন ড্যাভোসে দাঁড়িয়ে। আপনার ফ্রান্স আজ পর্যন্ত আফ্রিকার রাষ্ট্রগুলোকে নির্মমভাবে ঔপনিবেশিক লুণ্ঠন চালাচ্ছে। এই ইংল্যান্ড, এই ফ্রান্স, এরা আজকে আন্তর্জাতিক আইনের কথা বলছে, তারা কথা বলছে জাতিসংঘকে বাঁচাতে হবে। কারণ এবার শিকার হচ্ছে, যে খাদক, সেই খাদক এবার খাদ্যে পরিণত হয়েছে আরো বড়, আরো ভয়ঙ্কর শিকারীর কাছে, শিকারীর ঠেলায় পড়ে। এবার বাঘ গাছে উঠছে, ধান খাওয়ার কথা বলছে, আইনের কথা বলছে। তাই জাতিসংঘকে এমন নিরীহ প্রতিষ্ঠান বলার কোনো কারণ নেই। জাতিসংঘ অন্যায়কে আইনে রূপ দিয়েছে। আমেরিকা এবং ইউরোপ যে অন্যায় করে আসছে বিগত 80 বছর ধরে পৃথিবীর বুকে, প্রতিটা অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দিয়েছে। জাতিসংঘ কি? জাতিসংঘ আসলে আমেরিকা এবং ইউরোপের যে সাম্রাজ্যবাদ, তাদের যে ঔপনিবেশিকবাদ, তাকে লিগালাইজ করা, তাকে আইনসঙ্গত করা, তাকে আইনি মোড়ক দেওয়ার কাজ করে এসছে এতদিন পৃথিবীতে। তাই জাতিসংঘ কোনো ন্যায়ের প্রতীক নয়, কোনো ধোয়া তুলসী পাতা নয়। এখন $1 ট্রিলিয়ন প্রশ্ন হচ্ছে এই, ইউরোপ মহাদেশ ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসকে কেন এত ভয় করছে? কারণ তারা জানে ইউরোপ এবং আমেরিকা মিলে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের উপর থেকে শুধু তারা কি পরিমাণে অত্যাচার করেছে, কি পরিমাণে শোষণ করেছে সেখানকার প্রাকৃতিক সম্পদকে। আজকের সময়ে দাঁড়িয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র তার বোর্ড অফ পিসকে ভয় করছে ইউরোপ এই কারণেই, কারণ আগামী দিনে তারা আমেরিকার খাদ্য হতে পারে। এই ইউরোপ মহাদেশকে আমেরিকা শোষণ লুণ্ঠন শুরু করতে পারে। তার একটি মারাত্মক ডকুমেন্টারি রয়েছে সাম্প্রতিক সময়ে, এর উপরে অনেকগুলো গবেষণাপত্র হয়েছে। শুধুমাত্র 1990 সাল থেকে 2015 সাল পর্যন্ত
গ্লোবাল নর্থ অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা মিলিতভাবে এই আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে তারা 242 ট্রিলিয়ন ইউএসডি পরিমাণ সম্পদ তারা লুণ্ঠন করেছে মাত্র 25 বছরে। 1990 থেকে 2015 এই মাত্র 25 বছরের সময়ে ইউরোপ আমেরিকা এই আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে তারা যদি 242 ট্রিলিয়ন ইউএসডি সম্পদ লুণ্ঠন করতে পারে, তাহলে বিগত 300 বছর ধরে তারা এই কাজ করে আসছে। তাহলে আগামী দিনে ইউরোপকে আমেরিকার কাছে কি পরিমাণ মাসুল দিতে হতে পারে যদি তারা সাবঅর্ডিনেট হয়ে যায়? আমেরিকা যদি আগামী দিনে তার কলোনাইজেশন করে ফেলে ইউরোপকে, তাহলে ইউরোপের কপালে কি দুঃখ অপেক্ষা করছে সেই কথা ভেবেই এবার শিউরে উঠছে। এই কারণেই ইউরোপ আজও গালি পারে অ্যাডলফ হিটলারকে, মুসোলিনিকে, কারণ তারা ইউরোপ মহাদেশে এই কলোনাইজেশন শুরু করেছিল। আজকে ট্রাম্প ঠিক একই কাজ শুরু করেছে। ট্রাম্প আফ্রিকা এশিয়া তো বটেই, তার এবার দৃষ্টি পড়ছে ইউরোপের উপরে। ইউরোপকে সে এবার কলোনি করতে চায়। তার প্রমাণ গ্রিনল্যান্ড এবং কানাডা। ইতিমধ্যেই যখন ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণ করে আনলো, তখন নির্লজ্জতার সাথে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্পের। কতটা নির্লজ্জ হতে পারে এই ইউরোপের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা। তারা আজ এখন ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করছেন, তার বিপক্ষে এখন গাড়ি পাচ্ছেন। কারণ এবার ভেনেজুয়েলা নয়, খোদ ইউরোপ ডেনমার্কের গ্রিনল্যান্ডের উপর থাবা বসাতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই ডোনাল্ড ট্রাম্প আজ খারাপ হয়ে গেলেন। ভেনেজুয়েলা দখল করলে তিনি ভালো, মধ্যপ্রাচ্য আরব দুনিয়ার রাষ্ট্রগুলোকে খুন করলে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়াকে ধ্বংস করলে আমেরিকা ইজ দ্য গ্রেট, আফ্রিকাকে লুণ্ঠন করলে ইউরোপ আমেরিকা বোথ আর গ্রেট। কিন্তু যখনই ইউরোপকে থাবা বসাবে তখনই তিনি খারাপ। এই যে ডাবল স্ট্যান্ডার্ড ইউরোপের, সেই ডাবল স্ট্যান্ডার্ড আজ মুখোশ খুলে গেছে। মুখোশ খুলে গেছে জেলেনস্কিদের মতো বর্বর রাষ্ট্রপ্রধানদের। যে বর্বর রাষ্ট্রপ্রধান ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন নিকোলাস মাদুরোকে অপহরণ করবার জন্য। বুঝুন তারা অমানবিকতার কোন সীমানায় পৌঁছতে পারেন। তা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস আসলে কি, তার কাঠামোটাই বা কেমন হবে? ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিস নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে জাতিসংঘ যে কাজ করে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের যে যুদ্ধ দ্বন্দ্ব সেগুলোকে নিরাময় করা, সেগুলোকে শেষ করা এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, এই উদ্দেশ্যের কথা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক যে কাজের জন্য জাতিসংঘ তৈরি হয়েছিল আজ থেকে 80 বছর আগে। তাই ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস সত্যি সত্যি যদি কাজ শুরু করে, তাহলে আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই জাতিসংঘকে বাঁচিয়ে রাখবে না। এটা ইঙ্গিত নয়, বাস্তবতা হয়তো। তার একাধিক প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের একাধিক সংস্থা থেকে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে আনুষ্ঠানিকভাবে। ইতিমধ্যেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র বেরিয়ে এসেছে। তো চলুন দেখে নেওয়া যাক বোর্ড অফ পিসের যে সনদ, তার যে গঠনটা কিরকম হবে। এই বোর্ড অফ পিসের লাইফ টাইম চেয়ারম্যান হচ্ছেন ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি। তার কোনো মেয়াদ থাকছে না, অর্থাৎ তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে থাকবেন বলেই ঘোষণা করেছেন। এবং এই চেয়ারম্যান যে টিম নিয়ে কাজ করবেন, সেই টিম হলো আসলে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। তবে এখানে একটি কথা তাৎপর্যপূর্ণ, ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসের মেম্বার যে কোনো রাষ্ট্র চাইলেই হতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন সেই রাষ্ট্র বোর্ড অফ পিসের মেম্বার হওয়ার উপযুক্ত, সেই রাষ্ট্রকে তিনি আমন্ত্রণ পত্র পাঠাবেন এবং সেই আমন্ত্রণ পত্র পেয়ে তারপর সেই রাষ্ট্র এই বোর্ড অফ পিসের মেম্বার হতে পারবে। তার নিচে থাকবে এই এক্সিকিউটিভ বোর্ডস। এক্সিকিউটিভ বোর্ডস যেমন ধরুন গাজা বোর্ড অফ পিস, সেই গাজা বোর্ড অফ পিসের কাজই হবে গাজার যে যুদ্ধ পরবর্তী যে সমস্ত সমস্যা সেগুলোকে নিরসন করে শান্তিপূর্ণভাবে গাজা সমস্যার সমাধান করা। ঠিক অনুরূপভাবেই রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেখানকার যুদ্ধ মেটানোর জন্য তিনি আরো একটি নতুন করে এক্সিকিউটিভ বোর্ড তৈরি করবেন। অনুরূপভাবে সুদানের সমস্যা, পৃথিবীতে যেখানেই যুদ্ধ চলছে, সমস্যা চলছে, সেই সমস্যাকে সমাধান করবার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন নতুন নতুন এক্সিকিউটিভ বোর্ড তৈরি হবে, আর সেই বোর্ড কাজ করবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ারম্যানশিপে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসের মেম্বারশিপ নেওয়া যাবে আমন্ত্রণের ভিত্তিতে। 3 বছরের জন্য একটি রাষ্ট্র সদস্য থাকতে পারে, কিন্তু তারপর যদি লাইফ টাইম মেম্বারশিপ নিতে হয় তাহলে অবশ্যই 1 বিলিয়ন ইউএসডি পরিমাণের টাকা ঢালতে হবে সেই রাষ্ট্রকে, যা ভারতীয় মুদ্রায় গিয়ে দাঁড়ায় 9,169 কোটি টাকা। এই বিপুল পরিমাণে টাকা দিলে তবেই ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের লাইফ টাইম মেম্বার হওয়া যাবে। ডোনাল্ড ট্রাম্প একজন আদ্যন্ত বণিক ব্যবসায়ী, টাকা ছাড়া তিনি কিচ্ছু বোঝেন না। আমেরিকার পার্মানেন্ট সিটিজেনশিপ নিতে গেলেও আপনাকে দিতে হবে 1 মিলিয়ন ইউএসডি। পয়সা না দিলে ডোনাল্ড ট্রাম্প
আপনার কথা শুনবে না। তাই বোর্ড অফ পিস একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, ইম্পেরিয়াল বোর্ড অফ পিস বলছেন, কেউ তাকে তুলনা করছে ইংল্যান্ডের তৈরি হওয়া সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কেউ বলছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক যেভাবে সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদের সূচনা করেছিল, রাষ্ট্রকে নামিয়ে এনেছিল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্পোরেশনে, ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে পৃথিবীর এই রাষ্ট্রগুলোকে তিনি কমার্শিয়াল অর্গানাইজেশনে নামিয়ে আনতে চাইছেন। হ্যাঁ, পরিশেষে একটা কথা বলা যায় যে পৃথিবীর যত রাষ্ট্রই এই বোর্ড অফ পিসের সদস্য হোক, তারা যে সিদ্ধান্তই নিক না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই সমস্ত সিদ্ধান্তকে ইচ্ছে হলেই ভেটো দিয়ে তছনছ করতে পারেন, বিকজ হি ইজ দ্য বস। তাহলে এখন সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, পৃথিবীর জন্য, মধ্যপ্রাচ্য, আফ্রিকার জন্য কে বেশি বিপজ্জনক, জাতিসংঘ না ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিস? তবে আমাদের বিচারে বোর্ড অফ পিস অত্যন্ত মারাত্মক, অতি ভয়ঙ্কর হতে পারে পৃথিবীর জন্য। তার এক নম্বর কারণ আমরা এই বলছি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি রাষ্ট্র ছিল সদস্য। তাকে আমরা বলতেই পারি পৃথিবীর 5 ডিক্টেটর: ডোনাল্ড ট্রাম্প, কিয়ার স্টারমার, ভ্লাদিমির পুতিন, ম্যাক্রন এবং শি জিনপিং। এই 5টি রাষ্ট্র চাইলে নিরাপত্তা পরিষদে তাদের অপছন্দ হলে যে কোনো বিষয়ে তারা ভেটো দিতে পারতেন। এই 5টি রাষ্ট্র চাইলেই তাদের ইচ্ছা মতো অন্যায় করে যেতে পারেনি, কারণ সেখানে ভ্লাদিমির পুতিন যদি বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমেরিকা যুক্তরাষ্ট্র তার মতামতকে প্রতিষ্ঠা করতে পারেনি, বা শি জিনপিং তিনি চাইলেও তার মতকে প্রতিষ্ঠা করতে পারেননি, কারণ তার বিরুদ্ধে গিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা ইংল্যান্ড ভেটো দিয়ে দিয়েছে। ফলে কিছুটা হলো পৃথিবীতে আন্তর্জাতিক আইনের অস্তিত্ব ছিল, কিন্তু উল্টো দিকে বোর্ড অফ পিস, ওয়ান ম্যান ডোনাল্ড ট্রাম্প, তিনি হলেন এখানকার একমাত্র মহানায়ক। তিনিই দেবেন ভেটো। এমনকি সমস্ত সদস্য রাষ্ট্র তারা ভোট করে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণও করে, সেই সিদ্ধান্তকে চাইলে ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দেবেন তার ভেটো পাওয়ার দিয়ে। এমনকি কোনো সদস্য রাষ্ট্র কতদিন সদস্য থাকবে ভোট অফ পিসের, সেটাও নির্ণয় করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইলেই যে কোনো রাষ্ট্রের সদস্য পদকে খারিজ করে দিতে পারেন পত্রপাঠ। সেখানে একথা বলার তো অপেক্ষায় রাখে না যে ডোনাল্ড ট্রাম্প তিনি কত বড় স্বৈরাচারী শাসক। তিনি ঘুম থেকে জেগে উঠে যদি মনে করেন আজকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ধরে আনতে হবে, তিনি ধরে নিয়ে চলে আসছেন। তিনি এপস্টিন ফাইলে অভিযুক্ত হয়ে তার মুখ বাঁচানোর লক্ষ্যে নতুন করে একটার পর একটা পৃথিবীতে যুদ্ধ বাঁধাচ্ছেন, যাতে দেশের মানুষ প্রশ্ন না তুলতে পারে তার চরিত্রের উপরে। তাই এই ডোনাল্ড ট্রাম্প, যিনি বলেন আন্তর্জাতিক আইন মানেন না, তিনি তার নিজস্ব মূল্যবোধ দিয়ে চলেন, তখন প্রশ্ন ওঠে এই ডোনাল্ড ট্রাম্প আগামী পৃথিবীর জন্য কি মারাত্মক হতে পারে। জাতিসংঘের হাজার সীমাবদ্ধতার মধ্যেও পৃথিবীর প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই জাতিসংঘের সদস্য পদ পেত। তারা প্রত্যেকে জেনারেল অ্যাসেম্বলির সদস্য হিসেবে তাদের নিজস্ব ভয়েসকে তুলে ধরার সুযোগ ছিল সেখানে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস এবং জেনারেল অ্যাসেম্বলির আলোচনায় প্রত্যেকটি দেশ, সে আমেরিকা যুক্তরাষ্ট্রই হোক কিংবা নেপালের মতো ক্ষুদ্র রাষ্ট্রই হোক, প্রতিটা রাষ্ট্রের ভোটাধিকার ছিল এবং প্রত্যেকের ভোটের মান ছিল সমান। একটি করে ভোট দেওয়ার অধিকার ছিল জাতিসংঘে। কিন্তু অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সেখানে সদস্য রাষ্ট্রের ভোটাধিকারের কোনো মানই নেই, কারণ সমস্ত রাষ্ট্র যদি কোনো একটি বিলের পক্ষে ভোটও দেয়, সেই ভোটের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প চাইলেই তিনি ভেটো দিতে পারেন, অর্থাৎ এই ভোটের ফলাফল শূন্য। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একমাত্র নায়ক। তৃতীয়ত, জাতিসংঘে প্রতিটা সার্বভৌম রাষ্ট্রের স্থায়ী একটি সদস্য পদ আছে, তাদের সদস্য পদ কোনোভাবেই খারিজ করা যাবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসের সদস্য পদ নিতে গেলেই রাষ্ট্রগুলোকে গুনতে হবে বিপুল পরিমাণে টাকা, 1 বিলিয়ন ইউএসডি, যেটা পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের পক্ষেই প্রায় অসম্ভব বলা যায়। জাতিসংঘে যখন পৃথিবীর প্রতিটি রাষ্ট্র সদস্য পদ পেত, জাতিসংঘে বর্তমানে 193টি রাষ্ট্র আছে এবং 2টি অবজারভার স্টেট আছে, যেমন প্যালেস্টাইনেরও কিন্তু মেম্বারশিপ রয়েছে জাতিসংঘে। তাই এখানে বৃহত্তর একটা অঙ্গন, সারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্রের কণ্ঠস্বর, তার আইডেন্টিটি, তার সত্তা ধ্বনিত প্রতিধ্বনিত হয় জাতিসংঘের এই প্রতিষ্ঠানে, এই মহা প্রতিষ্ঠানে। সেখানে সেই রাষ্ট্রের অর্থনৈতিক শক্তি কতখানি, পৃথিবীর ভূ রাজনীতিতে তার প্রভাব কতখানি, এগুলো মাপা হয় না, প্রতিটি রাষ্ট্রকেই সদস্যপদ দেওয়া হয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের মেম্বার কে হবে তা এক্সক্লুসিভলি ঠিক করবেন ডোনাল্ড ট্রাম্প নিজে। তিনি যদি মনে করেন কোনো রাষ্ট্রকে আহ্বান করেন, তবেই সেই রাষ্ট্র তার মেম্বারশিপ পেতে পারে। এবং খুব ইন্টারেস্টিংলি, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ, আফ্রিকা মহাদেশের অধিকাংশ রাষ্ট্রই, কেবলমাত্র মরক্কো এবং মিশর ছাড়া আফ্রিকা মহাদেশের কোনো রাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণপত্র জানাননি। লাতিন আমেরিকারও আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে ছাড়া বাকি কোনো রাষ্ট্রকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ করেননি। তাই এটি সর্বাত্মক ইউনিভার্সাল সার্বজনীন সংস্থা বলে কোনোভাবেই গৃহীত হতে পারে না। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের জন্য দরজা বন্ধ ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসে। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর 60টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল তার বোর্ড অফ পিসের মেম্বার হওয়ার জন্য।
তার মধ্যে 20টি রাষ্ট্র ইতিমধ্যেই তারা সনদে স্বাক্ষর করে বোর্ড অফ পিসের মেম্বারশিপ নিয়েছে। তবে স্মরণ রাখা ভালো, 1 বিলিয়ন ইউএসডি দিয়ে তারা কেউ মেম্বারশিপ নেয়নি, তারা নামকে অস্তে মেম্বার হয়েছে। আর 26টি রাষ্ট্র যেমন চীন, জাপান, ভারতবর্ষের মতো রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণ পত্রের কোনো জবাব দেয়নি। তারা মেম্বার হবে বা হবে না সেই বিষয়ে একটি কথাও এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ইউরোপের 9টি রাষ্ট্র যেমন ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইটালি, নরওয়ে, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং ইউনাইটেড কিংডম, এই 9টি রাষ্ট্র তারা পত্রপাঠ প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিসের মেম্বার হওয়ার কাজে। তারা দরখাস্ত লিখে আমেরিকাকে অফিসিয়ালি তারা জানিয়েছে তারা কোনো দিনও এই বোর্ড অফ পিসের মেম্বার হবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস কি আগামী দিনে সফল হবে? এটা সত্যি সত্যি কি মাথা তুলে দাঁড়াতে পারবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে? এই ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সফল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এই কারণেই নেই কারণ ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিষ্ঠান পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র তার সদস্যপদ গ্রহণ করতে একেবারে নিমরাজি। জাতিসংঘ প্রতিষ্ঠান হিসেবে তার আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করতে পারেনি, একথা সত্য, তার হাজারো ত্রুটি রয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বোর্ড অফ পিস অত্যন্ত মারাত্মক সাম্রাজ্যবাদী এবং এক ভয়ঙ্কর স্বৈরাচারী ভাবনার একটা ফসল। তাই পৃথিবীতে যদি ডোনাল্ড ট্রাম্প বা তার এই বোর্ড অফ পিস সত্যি সত্যি প্রতিষ্ঠিত হয়, সেটা মানব জাতির জন্য অত্যন্ত খারাপ একটা ফল নিয়ে আসবে, কোনো সন্দেহ। তবে ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে এখানে প্রশ্ন উঠতে পারে, অধিকাংশ মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান, মরক্কো, মিশরের মতো রাষ্ট্র তারা সকলে এই বোর্ড অফ পিসে কেন তারা যোগ দিয়েছে এই কারণে, কারণ ডোনাল্ড ট্রাম্প 20 দফা গাজা শান্তি প্রস্তাব তিনি দিয়েছেন। ইতিমধ্যেই গাজাতে পুরোপুরি না হলেও আংশিকভাবে হলেও ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়েছে। সেখানে আগামী দিনে একটি সরকার তৈরি হবার, এমনকি প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র তৈরি হবার একটা সম্ভাবনা, জোরদার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ইসলামিক রাষ্ট্রগুলো চাইছে আগামী দিনে প্যালেস্টাইন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হোক এবং ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিয়ে হোক, যে করেই হোক, এই ইসলামিক রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। তারা বোর্ড অফ পিসের সদস্য হয়েছে। একমাত্র লক্ষ্য প্যালেস্টাইন, একমাত্র লক্ষ্য গাজাবাসীর শান্তি।